আজ বিশ্ব শিক্ষক দিবস। এই দিবসে বাংলাদেশ এবং সারা বিশ্বের সকল শিক্ষককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজকে শিক্ষক দিবসে আমি কথা বলবো স্বাধীনতার 53 বছরে বাংলাদেশের শিক্ষকতা পেশা হিসেবে কতটা উৎকর্ষতা পেয়েছে এবং শিক্ষকতা পেশার অবস্থানটি আসলে কোথায়। বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ, উচ্চ মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয় সহ এই 4টি ক্ষেত্রে শিক্ষকতা কোন অবস্থানে রয়েছে সে বিষয়ে আজকে আমার আলোচনা। বিশ্ববিদ্যালয় শিক্ষকতা নিয়ে কথা বলতে গেলে শুরুতেই শিক্ষক নিয়োগের কথা যদি বলা হয়, বাংলাদেশের শিক্ষক নিয়োগ প্রকৃতপক্ষে বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্যতার নিরিখে যতটা হয় তার চেয়ে বেশি হয় দলীয় মতাদর্শের ভিত্তিতে। যখন যেই সরকার ক্ষমতায় থাকেন তখন ওই সরকার তার মতাদর্শ ধারণ করা শীর্ষ মেধাবীদের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে থাকেন। বিশেষ করে অনেক সময় দেখা যায় রাজনৈতিক মতাদর্শ না মেলার ফলে যিনি প্রথম হয়েছেন তাকে নিয়োগ না দিয়ে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কিংবা এর পরের সিরিয়াল থেকেও অনেকে নিয়োগ দেয়া হয়ে থাকে। এগুলো শিক্ষকতার নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার মাপকাঠি বিবেচনার চেয়ে এভাবেই রাজনৈতিক মতাদর্শকে মাপকাঠি হিসেবে বিবেচনা করা হয়। শিক্ষক নিয়োগের পরবর্তীতে দেখা যায় নানা দল মত, নীল দল, সাদা দল সহ নানা দলে বিভক্ত থাকে শিক্ষকেরা। এই নানা দলের মধ্য দিয়ে যেই সরকারের সমর্থিত যেই দল রয়েছে ওই সরকার ক্ষমতায় থাকার সময় ওই দল সবচেয়ে বেশি শক্তিশালী থাকে এবং অন্য দল থাকে কোণঠাসা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ, প্রো উপাচার্য নিয়োগ, ডিন নিয়োগ, রেজিস্ট্রার নিয়োগ বলেন, বিভিন্ন হল এবং হোস্টেলের যে প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়, হাউস টিউটর নিয়োগ দেওয়া হয়, এগুলোর ক্ষেত্রেও দেখা যায় ওই নির্দিষ্ট দলের যেসব শিক্ষকেরা রয়েছেন তারা সুযোগ সুবিধা পান। এই বিশ্ববিদ্যালয়ে এসব সুযোগের পাশাপাশিও রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের যে শীর্ষ পদস্থ কর্মকর্তাগুলো রয়েছে এবং নানা প্রজেক্ট পরিকল্পনা রয়েছে সেই জায়গাগুলোতেও দলীয় যে শিক্ষকরা রয়েছেন তকমা যাদের দেয়া আছে তারা ওই কাজগুলোর সুযোগ বেশি পান এবং যারা বিরোধী দল কিংবা দলহীন থাকেন তারা আসলে এই সুযোগটি খুব বেশি ভালোভাবে পান না। এর বাইরে যদি বলা হয় যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকেরা রয়েছেন তারা মূল শিক্ষার পাশাপাশি অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তারা পার্ট টাইম শিক্ষক হিসেবে যোগদান করেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে, প্রাইভেট প্রতিষ্ঠানেও তারা চাকরি করেন এবং এই চাকরিগুলো করতে গিয়ে প্রকৃতপক্ষে তারা যে নিজের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে যে কাজ করার কথা, যে পরিমাণ সময় দেওয়ার কথা, যে পরিমাণ নিজেদের স্টাডি করে পড়াশোনা করানোর কথা সেই জায়গাটিতে তারা আসলে পূর্ণ মনোযোগ দিতে পারে না। তবে এর বাইরেও বাংলাদেশের যে শিক্ষকেরা রয়েছেন বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচুর পরিমাণে শিক্ষক রয়েছেন যারা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে গিয়ে আবার দেশে ফিরে এসেছেন এবং দেশে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াচ্ছেন। এটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার, কিন্তু একই সাথে দেখা যাচ্ছে যে অনেক শিক্ষক বিদেশে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন এবং সেখানেই শিক্ষকতা পেশায় নিযুক্ত হচ্ছেন এবং দেশের বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে যাচ্ছেন। এরকম ঘটনাগুলো প্রতিনিয়তই ঘটছে। এবং এবার যদি আসি যে একদমই কি আন্তরিক কিংবা শিক্ষার্থী বান্ধব শিক্ষক নেই, অবশ্যই আছে এবং সেই শিক্ষার্থী বান্ধব শিক্ষকেরাই আসলে জনপ্রিয় হয়ে ওঠেন এবং তারা আসলে অনেক সময় দল মতের নির্বিশেষে দল মতের ঊর্ধ্বে উঠে যান এবং শিক্ষার্থীদের কাছে খুবই জনপ্রিয় শিক্ষক হিসেবে তারা পরিচিত হয়ে ওঠেন ধীরে ধীরে। এর বাইরে যদি বলি যে দ্বিতীয় ধাপে কলেজে যারা পড়েন, বাংলাদেশের সরকারি কলেজগুলোর একটি অনেক বড় বদনাম রয়েছে। বদনাম হচ্ছে যে এগুলোতে ক্লাস হয় না, অর্থাৎ ঢাকামুখী কিছু সরকারি কলেজগুলোতে ভালো ক্লাস হয় কিন্তু অন্যান্য জেলা ভিত্তিক সরকারি কলেজে খুব কমই ক্লাস হয় এবং শিক্ষকেরা আসলে মূল ক্লাসের চেয়ে তারা তাদের নিজস্ব প্রাইভেট টিউশন যেগুলো করানো এগুলোর দিকে বেশি মনোযোগী থাকেন এবং বাসায় কিংবা নানা কোচিং সেন্টার খুলে তারা শিক্ষার্থীদের এই পড়ানোর জন্যই বেশি সময় ব্যয় করেন এবং শিক্ষার্থীদেরও দেখা যায় এইচএসসির ক্ষেত্রে শিক্ষার্থীরাও আসলে শিক্ষা প্রতিষ্ঠানমুখী হওয়ার চেয়ে শিক্ষকের বাসামুখী হওয়ার প্রতি তারা অনেক বেশি আগ্রহী থাকে এবং শিক্ষকতা পেশায় প্রবেশের ক্ষেত্রে আমরা দেখি যে বিসিএস শিক্ষা ক্যাডারের মধ্য দিয়ে এই সরকারি কলেজের শিক্ষক নিয়োগ হয়ে থাকে। যে সকল গ্রাজুয়েটরা, চাকরি প্রত্যাশী গ্রাজুয়েটরা, তারা এই শিক্ষা ক্যাডারকে দিয়ে দেন ফরেন অ্যাফেয়ার্স বলেন, অ্যাডমিন ক্যাডার বলেন, পুলিশ ক্যাডার বলেন, ট্যাক্স, অন্যান্য যে ক্যাডারগুলো রয়েছে সবার শেষে গিয়ে দেন এই শিক্ষা ক্যাডারকে। অর্থাৎ জেনারেল কোনো ক্যাডার যখন একজন গ্রাজুয়েট না পান কিংবা চাকরি প্রত্যাশী না পান তখন তিনি বাধ্য হয়ে একরকম এই কলেজের শিক্ষকতা পদে যোগদান করেন এবং এই শিক্ষকতা পদে যোগদানের পরেও অনেক গ্রাজুয়েট যারা পরবর্তী বিসিএস এর মধ্য দিয়ে যদি অন্য ভালো ক্যাডার, অন্য কোনো ক্যাডার পেয়ে যান তাহলে তারা এই শিক্ষা ক্যাডার ছেড়ে সেখানে চলে যান। অর্থাৎ শিক্ষা ক্যাডার এত বেশি গ্ল্যামারাস হতে পারেনি যে ওই মেধাবী শিক্ষকদের তারা ধরে রাখবে। এবার যদি আসি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে, বিসিএস এর নন ক্যাডারের মধ্যে দিয়ে 10ম গ্রেড হিসেবে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ দেওয়া হয়ে থাকে এবং এই শিক্ষক
নিয়োগের ক্ষেত্রে বেশ স্বচ্ছতাই ধারণ করা হয়, মেনটেন করা হয়, এবং বর্তমানে মাধ্যমিক বিদ্যালয়ের যে শিক্ষক নিয়োগ রয়েছে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে, সেগুলো অনেক ক্ষেত্রে নিবন্ধনের মধ্যে দিয়ে নিয়োগ দেওয়া হয়। ফলে আগে যে অবস্থাটি ছিল, কমিটি ধরে ধরে নিয়োগ দিত, অনেক বড় আকারে নিয়োগ বাণিজ্য হতো, সেই জায়গাটি কিছুটা কমে এসেছে এবং নিয়োগের স্বচ্ছতা তৈরি হয়েছে, মেধাবীরা আসতে শুরু করছে। কিন্তু এই জায়গাটিতেও আসলে হাই স্কুল, সরকারি হাই স্কুলগুলোয় ভালো ক্লাস হয়, এই সুনাম বাংলাদেশে রয়েছে, এবং শিক্ষকেরাও তাদের সর্বোচ্চই চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু সম্প্রতি করোনা সহ নানা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই জায়গাগুলো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, শিক্ষার ক্ষেত্রগুলো। কিন্তু শিক্ষকেরা তাদের চেষ্টা আসলে করে যাচ্ছেন। কিন্তু এখানেও ওই যে অনেক বেশি টিউশন প্রাইভেট ভিত্তিক যে প্রবণতা, এটি আসলে রয়েই গেছে, এবং এই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কিছু ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের আন্তরিকতা লক্ষ্য করা যায়। এবং এর বাইরে যদি বলা হয় যে প্রাথমিক বিদ্যালয়ের কথা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা আসলে কাজ করেন খুবই ছোট্ট শিশুদের নিয়ে, যাদের আসলে কাদামাটির মতো গড়ে তুলতে হয়, তাদের নানা সমস্যা মানসিকতা বুঝে বুঝে তাদের ধরে ধরে গড়ে তুলতে হয়। এবং এক্ষেত্রেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু প্রাথমিক শিক্ষা ক্ষেত্রটা হলো বাংলাদেশের সবচেয়ে বেশি অবহেলিত ক্ষেত্র বলা যায়, কারণ সরকারি মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত 10ম গ্রেডের লেভেলে বেতন দেওয়া হয়, 10ম গ্রেডে বেতন দেওয়া হয়। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষকদের বেতন কাঠামো, সেটি 13তম গ্রেডে রাখা হয়েছে, যা তৃতীয় শ্রেণীর কর্মচারীর সমান। এমনকি সরকারি যে ড্রাইভার রয়েছে তারাও 12তম গ্রেডে বেতন পান, কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের 13তম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে একদম বাধ্য হয়েই একজন মেধাবী কিংবা চাকরি প্রত্যাশী এই প্রাথমিক বিদ্যালয় থেকে যান। তিনি যদি এমনকি কোনো একটা ব্যাংকেও চাকরি পেয়ে যান, তিনি সেখানে চলে যান। অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে এসে কোনো মেধাবীরা আসলে স্বেচ্ছায় যেখানে থেকে যান, এমনটি ঘটতে দেখা যায় না। কিন্তু প্রকৃতপক্ষে আমরা যদি উন্নত দেশগুলোর দিকে তাকাই, এই এলিমেন্টারি শিক্ষা যাকে বলে, এখানে সবচেয়ে মেধাবী শিক্ষকদের এখানে রাখা হয়, এবং তাদের নানা প্রশিক্ষণের মধ্য দিয়ে শিশুদের ভিত কিভাবে আরো বেশি মজবুত করে গড়ে তোলা যায়, এই চেষ্টাটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা করে থাকেন। কিন্তু বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রটাকে অত বেশি গ্ল্যামারাস কিংবা আকর্ষণীয় করা যায়নি যে বাংলাদেশের সবচেয়ে বেশি মেধাবী শিক্ষার্থীরা কিংবা মেধাবী চাকরি প্রত্যাশীরা ডেডিকেশন নিয়ে এই পেশাটিতে আসবেন, এই গ্ল্যামারটি করা যায়নি। তো সার্বিক ক্ষেত্র যদি বিবেচনা করা যায়, তাহলে আসলে বাংলাদেশে পুরো শিক্ষা ক্ষেত্রে বাজেটটাই অনেক বেশি কম, দেখা যায় 1.5% থেকে 2% করা হয়। কিন্তু এই বাজেটটি যদি আরো বেশি বাড়িয়ে দেওয়া হয়, শিক্ষকদের বেতন ভাতা বাড়িয়ে দেওয়া হয়, এবং শিক্ষকদের নানা প্রশিক্ষণের মধ্যে দিয়ে আরো বেশি দক্ষ এবং যোগ্য করে তোলা যায়, বিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার পরিবেশ যদি আরো ভালো করা যায়, তাহলে নিঃসন্দেহে এই শিক্ষকতা পেশা একটি গ্ল্যামারাস পেশা হয়ে উঠতে পারে, যেখানে মেধাবীরা তাদের প্রথম চয়েস হিসেবে এই শিক্ষকতাকে বেছে নিতে অনেক বেশি আগ্রহী হবে। এই পরিস্থিতিটি আসলে বাংলাদেশের জন্য তৈরি হওয়া খুবই জরুরি, কারণ আমরা অপর কাছাকাছি পাশাপাশি কিংবা উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখতে পাই যে শিক্ষকদের বেতন ভাতা অনেক বেশি, এবং এর মধ্য দিয়েই তারা বেশি মেধাবী শিক্ষকদের পাচ্ছেন, এবং তারা সুন্দর সমৃদ্ধ এবং শিক্ষিত একটি জাতি হিসেবে নিজেরা আত্মপ্রকাশ করতে পারছেন, যার ফলে তাদের সভ্যতা অনেক বেশি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তাই এই বাংলাদেশের যে শিক্ষকতা পেশা সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়, কলেজ, মাধ্যমিক বিদ্যালয় কিংবা প্রাথমিক বিদ্যালয়, জানি না কবে সেই আকর্ষণীয় জায়গাটিকে পৌঁছাবে, কিন্তু প্রত্যাশা করি অবশ্যই এটি পৌঁছানো উচিত, এবং খুব দ্রুতই যাতে এটি পৌঁছে যায়, সেই শুভকামনা জানিয়ে আবারও সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।